আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে, কিন্তু সেই ডিসেম্বর এখনো তো বেশ কয়েক মাস, 4-5 মাস দূরে আছে। আর তিনি যখন ঠিক করেই ফেলেছেন যে তিনি দেশে ফিরবেনই, তাহলে কেন এই 4-5 মাস বিলম্ব? কেন তিনি এই বিলম্ব করে 5 মাস পরে কেন আসবেন? কেন আগস্টে নন, কেন সেপ্টেম্বরে নন? কারণ একটা কথা, প্রশ্নটা এই জন্যই আসে, তিনি যখন মনস্থির করে ফেলেছেন আসবেন, তখন কেন এই দেরি করাটা? এর কি কোনো কারণ আছে? আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, একটা কথা আছে সংস্কৃতে, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, অর্থাৎ যা শুভ কাজ সেই কাজটা দেরি করতে নেই, তাড়াতাড়ি করে নিতে হয়, শীঘ্র করে নিতে হয়। কিন্তু যে কাজটা অমঙ্গলের কাজ, সে কাজটা দেরি হোক, সেটা দেরি করেই করতে হয়। এই নিয়মের যদি, এই কথাটাই যদি মানতে হয়, তাহলে এটাই বলার যে শেখ হাসিনা যখন ঠিক করেই ফেলেছেন তিনি দেশে ফিরবেন, তাহলে কেন 4-5 মাস পরে ডিসেম্বরে ফিরবেন? আমি বলেছি এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। দেখুন, শেখ হাসিনা কিন্তু একদম যাকে বলে দুধে রাজনীতিবিদ, তাই কিন্তু তিনি। দেখুন, 2024-এর 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর তিনি সে বছর 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে, সেই দিবসে তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে বঙ্গবন্ধুর স্মৃতি শহীদ দিবস, সেটা যথাযোগ্য গুরুত্বের সঙ্গে, মর্যাদার সঙ্গে পালন করবার জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন। তারপর প্রায় 2 বছর ধরে তিনি মাঝে মাঝে অনলাইনে বক্তব্য রেখেছেন তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্য পাঠিয়ে দিয়েছেন অনলাইনে, কিন্তু যাকে বলে সামনে আসা, সেই সামনে আসাটা তিনি এসছেন সেটা এই এবছর কয়েকদিন আগে 5ই আগস্টে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের, সেই সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, এবং সেই কথা শুনলেই বোঝা যায় যে এটা তার প্রি রেকর্ডেড কথা নয়, অর্থাৎ তিনি পরিষ্কার সেখানে অংশ নিয়েছেন, যদিও তাকে দেখা যায়নি। এখন এই যে ব্যাপারটা তিনি করলেন, 2 বছর অপেক্ষা করলেন। 2 বছরের অপেক্ষাটা কেন ছিল? তা ছিল কুলিং পিরিয়ড। যে কোনো কারণেই হোক, প্রচার হোক, অপপ্রচার হোক, যে কোনো কারণেই হোক, সত্যি মিথ্যে তার বিরুদ্ধে একটা দেশব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পরিণামে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এটা তিনি ভেবেছিলেন যে সময়ের সবকিছু আবার থিতিয়ে আসবে। এই থিতিয়ে এসছে আস্তে আস্তে, এবং থিতিয়ে আসার ব্যাপারে সব থেকে বড় অবদান যার, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। এই সরকার বাংলাদেশটাকে একটা ললেসনেস, মাৎস্য ন্যায় সেই দেশে পরিণত করেছিল। আইনের শাসন নেই, বিচারপতিদের যেখানে খুশি সেখানে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, খেয়াল খুশি মতো যাকে খুশি তাকে বিচারপতি করা হয়েছে। আইনের শাসন বলে কিছু ছিল না, এবং এর ফলে দেশের মানুষ বলতে বাধ্য হয়েছিল যে এর চেয়ে শেখ হাসিনার আমল ভালো ছিল। এই পরিস্থিতিতে যখন আমেরিকা দেখলো, কারণ আমেরিকা ডিপ স্টেট তারাই এনেছিল মোহাম্মদ ইউনূসকে, যখন দেখলো ওই সরকার প্রচন্ডভাবে ব্যর্থ, তখন তারা করলো কি, একটা ভাবলো যে না, এই সরকারকে আর রাখা যাবে না। সেই সময়ে ভারতও তার তাসটা ভালোভাবে খেলে কি করলো, বিএনপির সাথে একটা যোগাযোগ করলো, এবং
যে তারেক রহমান মাত্র 7 দিন আগেও বলেছিলেন আমি আমার নিজের ইচ্ছায় দেশে ফিরতে পারি না, সেই তারেক রহমান 7 দিনের মধ্যেই দেশে ফিরলেন। ভোট হলো, নির্বাচনে তারেকের সরকার বিপুলভাবে জয়লাভ করলো। যদিও আমেরিকা চেয়েছিল জামাত অন্তত জিতুক ওই নির্বাচনটা, তা কিন্তু হলো না। এই যে জয়টা হলো ভারতে, এই বাংলাদেশের তারেক রহমানের, সবাই বলেন এর পেছনে ভারতের ভূমিকা ছিল। ভারতের এই যে ভূমিকা, এর জন্যে ভারতের সাথে একটা চুক্তি, সেটা লিখিত নয়, অলিখিত হলেও সেটা একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, অর্থাৎ সমস্ত দলকে নিয়ে নির্বাচন হবে, অর্থাৎ আওয়ামী লীগকে বহিষ্কার করে, নিষিদ্ধ করে নির্বাচন হবে না। এই জন্যই করা হয়েছিল সেই নির্বাচনটা। এই নির্বাচনটা কিন্তু তারপরে দেখা গেল যে বিএনপি তার যে ওয়াদা শর্ত থেকে পিছিয়ে চলে এলো ভারতের সাথে। সেই প্রথম তাদের যে মানসিকতার তফাৎটা শুরু হয়ে গেল। তার আগে অবধি ভারত কিন্তু সত্যিকারেই বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এরপরে বিএনপি আরো চলে গেল চীনের কাছে, এবং চীন এবং পাকিস্তান এবং তুর্কির সাথে আরো বেশি ঘনিষ্ঠতা করলো, এবং এখানেই আমেরিকার সাথে তাদের আর একটা দ্বন্দ্ব এলো, এবং এই দ্বন্দ্বটিকে ভারত সুন্দরভাবে ব্যবহার করে এখন ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে একই নৌকার যাত্রী। এখন ভারত যা করবার সেগুলো করছে। এটা কবে থেকে এলো? এই যে কুলিং পিরিয়ডটার শেষ হয়ে গেল, দেখা গেল যে শেখ হাসিনা, তার যে সরকার, সেই সরকার শেখ হাসিনার দেশে ফেরার একটা পশ্চাৎপট, একটা বাস্তব পটভূমি তৈরি হয়ে গেছে। এবং এই তৈরিটা হওয়ার পর এখন কি করলেন, কি দেখলাম আমরা, যে সেটা হচ্ছে সার্জিও গোর। তিনি হচ্ছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত, সেই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত, এবং এর সঙ্গে আরো একটা বড় পরিচয় আছে তার। সেই পরিচয়টা হলো যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের একজন মানুষ, এমনকি তার সাথে তার ব্যবসায়িক যোগাযোগও রয়েছে। এমন একটি মানুষ সার্জিও গোর, তিনি ঢাকায় গেলেন 30শে জুলাই 3 দিনের সফরে, এবং সেখানে গিয়ে পরিষ্কার করে ঢাকাকে বলে এলেন যে এখানে এই সরকার এখন তার কি করতে হবে না হবে, শেখ হাসিনার ব্যাপার নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এবং সব থেকে অদ্ভুত কথা হলো, অবাক কথা হলো, তিনি বাংলাদেশে গেলেন সার্জিও গোর। সেখানে গিয়ে যতটা না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যতক্ষণ না কথা বলেন, 20-22 মিনিট কথা বলেছিলেন, কিন্তু তিনি সেখানে ভারতের যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সাথে প্রাতরাশ সারলেন, 1 ঘন্টা 20 মিনিটের ওপর তার সঙ্গে বৈঠক করলেন। এই সমস্ত ব্যাপারগুলো একটা ইঙ্গিত দিচ্ছে। এবং খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর খলিলুর রহমানের যা শরীরী ভাষা, সেটা বুঝিয়ে দিয়েছিল যে তিনি খুব চাপের মধ্যে আছেন। এরপরে সার্জিও গোর দেখা করেন তারেক রহমানের সঙ্গে, এবং তারেক রহমানের সঙ্গে দেখা করার এই সব কিছুর পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন নিয়ে সেখানে সমস্ত কথাগুলো তিনি বলে এলেন, এবং সে কথা মেনে নিতে হলো বিএনপি সরকারকে, তারেক রহমানকে, খলিলুর রহমানকে, মুখে যাই বলুন। এরপর আমরা কি দেখলাম, গত 9 তারিখে, গত রবিবার 9 আগস্ট, ভারত থেকে হঠাৎ ভারতের যে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, গোয়েন্দা সংস্থা, তার প্রধান পরাগ জৈন
তিনি চলে গেলেন বাংলাদেশে, তার সঙ্গে 4 জন, মতান্তরে আরো আগে পরে আরো কয়েকজন দিয়েছিলেন, সেখানে সর্বমোট নাকি 23 জন সেখানে যান। এবং সেখানে গিয়ে তারা বললেন যে তারা ডিজিএফআই এর আমন্ত্রণে এসছেন। আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও ইতিমধ্যে করেছি। মূল ব্যাপারগুলো কি? মূল ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ফেরা, তিনি কিভাবে ফিরবেন, কিভাবে তাকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে, কিভাবে, কোথায় তিনি থাকবেন, এই সমস্ত কিছু, কে তার হেফাজত নেবে, তার সিকিউরিটির দায়িত্ব কি হবে, এই পুরো ব্যাপারটা ঠিক করবার জন্য পরাগ জৈন গিয়েছিলেন বাংলাদেশে। এটা আজকাল এই বিষয় নিয়ে আর কোন রকম প্রশ্নের অবকাশ নেই। পরাগ জৈন যেদিন গেলেন, ঠিক রবিবার, সোমবার দিন সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এবং তিনি বৈঠকে বসলেন, বৈঠকে বসবার পরে বললেন, তারেক রহমানের খুবই প্রশংসা করলেন। এবং সেই প্রশংসার পরে যখন তাকে প্রশ্ন করা হলো যে তারেক রহমান কি দিল্লিতে ব্রিক্সের বৈঠকে কি তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে, তো সেখানে কি তিনি আসছেন? তার উত্তরে দীনেশ ত্রিবেদী বললেন, ওই ধরি মাছ নাছুই পানি করে বলে গেলেন। এখন জানা যাচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, তার আগে সার্জিও গোরের সাথে খলিলুর রহমান এবং তারেক রহমানের বৈঠক, পরাগ জৈনের দলবল নিয়ে বাংলাদেশে যাওয়া, এই সব কিছুর মূলে একটি বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিভাবে হবে, কেমন ভাবে হবে, তিনি কোথায় থাকবেন, তার কি সিকিউরিটি, এই টোটাল ব্যাপার। এবং এই ব্যাপারে আজকে বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকা যেটা চায় সেটা স্পষ্ট করে বলে দিয়ে এসছে তারেক রহমান সরকারকে, এবং তারেক রহমান সরকার সেটা মেনে নিয়েছেন। এই অবস্থায় তারেক রহমান এইবার আসবেন, যেটা কথা হচ্ছে, তারেক রহমান শুধু দুটো জিনিসের কথা চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা দেশে যে ফিরবেন, সেই ফেরার ব্যাপারে তাকে সব রকম সহযোগিতা এবং তার নিরাপত্তা সবকিছু নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। এটা যেমন ঠিক, তেমনি সাথে সাথে তিনি আরেকটা জিনিস তারেক রহমানের আসছে, সেটা হচ্ছে তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, তাহলে কি তিনি তার পুরো টার্মটা যাতে তিনি চালাতে পারেন 5 বছর, সেই ব্যাপারটার একটা নিশ্চয়তা তিনি চাইছেন ভারতের কাছে। এবং এই ব্যাপারে কথা বলবার জন্য কয়েকদিনের মধ্যেই, এই আগস্টেই, সেপ্টেম্বরের যেটা ব্রিক্স বৈঠক, সেখানে তারেক রহমান আসবেন না, কিন্তু তিনি ভারতে আসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 কথা বলার জন্য সেই ব্রিক্স বৈঠকের আগে। ব্রিক্স বৈঠকে না আসার কারণ কি? কারণটা এটাই যে আমেরিকা ব্রিক্সকে সমর্থন করে না, সুতরাং তারেক রহমান এখানে আসবেন না। ভারতও জবরদস্তি কিছু করেনি, কিন্তু ভারতের সাথে তারেক রহমান একটা আলাদা করে মিটিং করবেন, এবং সেই মিটিং এর জন্য তারেক রহমান এই মাসের শেষ দিকে তিনি ভারতে আসছেন, এটা মোটামুটি স্থির হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই যে শেখ হাসিনার ফিরে আসাটা এখন ইফস অ্যান্ড বাটস, যদি কিন্তু এইসব ব্যাপার নয়। তিনি কিভাবে ফিরবেন সেটাও বড় এখন কোনো সমস্যা নয়, কারণ সে সমস্ত ব্যাপার যেটা তার, যে কিভাবে আসবেন, ফিরবেন, থাকবেন, সব ব্যাপারগুলো আলোচনা হয়ে গেছে বাংলাদেশের বর্তমান শাসকের সাথে, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে। এখন এই পরিস্থিতিতে তাহলে দাঁড়াচ্ছে যে কেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার? কারণ
যে দ্রুততার সঙ্গে আমেরিকা এবং ভারত আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে একদম ফর্মুলেটেড করে দিয়েছে, একেবারে বাঁধা ছাদা করে দিয়েছে, একবারে রুটিন ঠিক করে দিয়েছেন, তারপরে এখন আর তাহলে দেরি করার কোনো অর্থ হয় না। সুতরাং শেখ হাসিনা এমনও হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই, খুব সম্ভবত সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। বাংলাদেশের মানুষকে আমি বহুবার এখানটায় নানা রকম আমি এপিসোড করেছি, সেখানে বলেছি ভারত ঠিক সময়ে সেই খেলাটা খেলবে। অনেকেই বলেছিলেন ভারত কেন বাংলাদেশ আক্রমণ করছে না, অমুক করছে না, তমুক করছে না। কেন? বাংলাদেশের একটা জিনিস জেনে রাখবেন, বাংলাদেশের মানুষের ক্ষতি হোক এমনটা ভারত কোনোদিন চায়নি। ভারত যেটা চায় সেটা হচ্ছে ভালোভাবে সহজে শান্তিপূর্ণভাবে সমস্যা মিটে যায়, তাহলে সেটাই করবে, আর ভারত সেটাই করেছে। আমেরিকাও অনেক দিন এটা আগে করা যেত, কিন্তু করা যায়নি, কারণ আমেরিকা কিছুটা ভুল রকম ভাবনা চিন্তা করছিল। এখন বুঝে গেছে যে ইন্দো প্যাসিফিকে এবং চীনকে আটকাতে গেলে ভারতের সাহায্য ছাড়া আমেরিকার সামনে দ্বিতীয় কোনো পথ নেই। তার ফলে এখন ভারতের সাথে একযোগে আমেরিকা এগিয়ে আসছে। তার জন্যই শেখ হাসিনার ওই যে বললাম শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, তিনি আর কাল হরণ করবেন না, শীঘ্রই এই সেপ্টেম্বরেই বাংলাদেশে ঢাকায় ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার গুণমুগ্ধ, আওয়ামী লীগ কর্মীরা, সাধারণ মানুষ আপনারা তৈরি থাকুন। শেখ হাসিনা এই সেপ্টেম্বরেই দেশে ফিরছেন, তাকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন। একে আটকাবার, এই যে ঠিক হয়েছে, এটা আটকাবার জন্য আর কেউ নেই, কোথাও নেই, তিনি ফিরছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি জনদুর্ভোগ নিয়ে, এবং বিষয়টি জনগুরুত্বপূর্ণ। আমাদের আধুনিক সমাজ আসলে বিদ্যুৎ ছাড়া আমরা আসলে আমাদের জীবন কল্পনাই করতে পারি না। আমাদের ঘর, বাড়ি, মিল, কারখানা, অফিস, আদালত, দোকান পাট থেকে শুরু করে এমনকি আমাদের যে চলাচল, এটিও বিদ্যুতের উপর নির্ভর করে। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, প্রচুর ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, বিদ্যুৎ চালিত গাড়ি রয়েছে। তো সেই যে বিদ্যুৎ সেক্টর, সেই বিদ্যুৎ সেক্টরের যে বর্তমান দুর্ভোগ এবং দুর্দশা, এটা মোরালেস আপনারা সবাই জানেন। বিভিন্ন মানুষকে আপনি দায়ী করতে পারেন, কিন্তু যেভাবে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে, আর এই লোড ম্যানেজমেন্টের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে যে দুর্ভোগ দুর্দশা দেখা দিচ্ছে, তার উপরে আবার মরার উপর খাড়গা হিসেবে ভৌতিক বিল আসছে। আমি নিজে এর দ্বারা ক্ষতিগ্রস্ত, এবং সমাজের আরো অনেক সেলিব্রিটি, আপনি ধরুন মিজানুর রহমান আজহারি সাহেবের মতো মানুষ কতটা অসহায় হলে সে বলতে পারে যে এই মাসে আমার বিদ্যুৎ বিল এত বেশি আসছে, আউট অফ ইমাজিনেশন। এরপর অন্যান্য যারা বিখ্যাত সাংবাদিক আছেন, তারপর মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তারা প্রায় সবাই এই বিদ্যুতের বিল নিয়ে আর্তচিৎকার করছেন। ফেসবুক খুললে, সামাজিক মাধ্যম খুললে অসংখ্য ভুয়া বিদ্যুৎ বিলের যে কাগজ, সেটা সামনে চলে আসে। দেখা গেল একজন মানুষ গত মাসে সে বিল দিয়েছে ২,০০০ টাকা বা ২১০০ টাকা, এই মাসে তার বিল চলে এসছে ১১,০০০ টাকা। কেউ হয়তো গত মাসে ৯,০০০ টাকা বিল দিয়েছে, এই মাসে বিল চলে আসছে ৩৩,০০০ টাকা।
এরকম একটা দুটো নয়, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ প্রতারিত হচ্ছে, দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছে, এবং এই বিষয়গুলো সমাধানের জন্য তারা বিদ্যুৎ অফিসে যাচ্ছে। যাদের লোকজন আছে, কানেকশন আছে, তারা হয়তো খুব সহজে এগুলো সমাধান করে আসতে পারছে। যারা পারছে না তারা দুর্ভোগ দুর্দশায় পড়ে নিজেদের যে সুখ স্বাচ্ছন্দ্য হারাম হয়ে গেছে রীতিমতো। অনেকে হাজারি করছে, অনেকে ধৈর্যচ্যুতি ঘটে বিদ্যুৎ অফিসে গিয়ে মারামারি পর্যন্ত করছে। এর বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো এই প্রিপেইড মিটার যেখানে আছে সেখানে মারাত্মক কতগুলো সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ প্রথমত এই যে প্রিপেইড মিটার, ইদানিংকালে আমরা যেটা সোশ্যাল মাধ্যমে দেখলাম যে অনেকগুলো জায়গাতে প্রিপেইড মিটার স্থাপন করার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন গেছে। স্থানীয় লোকজন রাগে ক্ষোভে এই সকল মিটার আছাড় দিয়ে ভেঙে ফেলেছে, বিদ্যুৎ বিভাগের লোকজনকে পিটুনি দিয়েছে। আর অন্যদিকে যারা এক্সিস্টিং মানে এই প্রিপেইড মিটার ব্যবহার করছে, এখন দেখা গেল যে এখানে যে সকল চার্জ আছে, ডিমান্ড চার্জ আছে, লোডিং চার্জ আছে, যা যা আছে, এগুলো একটা নর্মাল একটা ওয়ে আছে। প্রতি মাসে ধরুন আপনার বাসায় 10 কিলোওয়াট বিদ্যুৎ আপনি লোড দেওয়া আছে, পার কিলোওয়াটে ধরুন 45 টাকা করে। সরকার আবার মিটার চার্জ যেটা নিত এটা বন্ধ করে দিয়েছে। এখন 45 টাকা করে যদি হয়, তো আপনি ব্যবহার করেন বা না করেন, এই যে আপনার যে 10 কিলোওয়াট বিদ্যুৎ আছে এটার জন্য আপনাকে মাসে 450 টাকা দিতে হবে। যদি আপনার লোড থাকে 100 কিলোওয়াট, আপনি এসিটিসি চালান 100 কিলোওয়াট 3 ফেজ লাইন, তো সেক্ষেত্রে আপনাকে 4,500 টাকা দিতে হবে। তো আপনি যখনই এখানে টাকা ভরবেন প্রতি 30 দিনে 4,500 টাকা 100 মেগা মানে কিলোওয়াট হলে কেটে রাখবে, 10 হলে 450 টাকা কেটে রাখবে। এটা নর্মাল, এটা সবাই জানে। কিন্তু দেখা গেল যে একজন মানুষ 10,000 টাকা ভরছে, তার মধ্যে 8,000 টাকাই নেই, বা টাকা ভরছে, টাকা ভরার পর টাকা ঠিকই শো করছে কিন্তু সে ব্যবহার করলো না, সে ব্যবহার করছে না কিন্তু তার টাকাটা থাকছে না, সঙ্গে সঙ্গে মিটার থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা। আমি নিজে আমার একটা মিটার আছে প্রিপেড মিটারে, আমি টাকা জমা দিতে গেলাম। প্রথমে বিকাশ থেকে জমা দিলাম, 8-10 হাজার টাকা জমা দিলাম। পরে দেখা গেল যে অনেকগুলো 20-25টা নম্বর আসছে, মানে একটা নম্বর আমার মিটারে রিচার্জ হচ্ছে না। মাথা খারাপ হয়ে গেল, এদিকে মিটার চলছে না। তখন ডিজিএম সাহেবকে টেলিফোন করলাম। ডিজিএম সাহেবকে টেলিফোন করার পর যেটা জানলাম যে ওই নতুন সিস্টেম আপডেট করার কারণে কাজ করছে না। পরে উনি দয়া করে একজন লোক বাসায় পাঠিয়ে দিলেন, সে অনেক কষ্ট করে সেই মানে আমার সেই টাকাটা মিটারে ঢুকিয়ে দিল। এখন এটা ধরুন আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, টেলিফোন করলে মানুষ রেসপন্ড করছে, এই জন্য আমি এই সুযোগটা পাচ্ছি, কিন্তু অন্যরা তো এই সুযোগটা পাচ্ছে না, তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে। মানুষের সবচেয়ে বেশি খারাপ লাগছে কয়েকটা কারণে। প্রথমত কারণ হলো যে এই একই সঙ্গে 3-4টা সমস্যা দেখা দিয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে, তারপরে যে সিএনজি যে ফিলিং স্টেশনগুলো সেখানে গ্যাস নেই, এবং একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট, মানে গ্রামের একটা বেশিরভাগ অংশে সেখানে লোডশেডিং হচ্ছে। আচ্ছা, যখন আপনার লোডশেডিং হবে, সেটা প্রিপেড মিটার হোক বা পোস্টপেড মিটার হোক, আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু অনুযায়ী তো আপনি বিল দিবেন। কিন্তু দেখা গেল যে মাসের মধ্যে আপনার মোর দ্যান 20 days আপনি যদি হিসাব করেন আপনার বিদ্যুৎ ছিল না, 10 দিন বিদ্যুৎ ছিল, কিন্তু যে মাসে মাত্র আপনি 10 দিন ব্যবহার করলেন, এর আগে যখন আপনি 30 দিন ব্যবহার করেছেন, 30 দিন ব্যবহার করার পরে ধরুন আপনার বিল আসছে 2,000 টাকা, আর আপনি ব্যবহার করেছেন 10 দিন, মানে 20 দিনই আপনার লোডশেডিং চলেছে, কিন্তু বিল এসে গেল 9,000 টাকা। ঠিক ওই সময়টাতে একজন যিনি ভোক্তা বা বাড়ির মালিক বা যিনি এক মিটারের মালিক, ভুক্তভোগী,
আপনি তার এবং তার পরিবারের উপর কি মানসিক প্রেশারটা পড়ে এই বিদ্যুতের কারণে। এবং এই জিনিসগুলো কি একই সঙ্গে অনেকগুলো সমস্যা মানে কম্প্যাক্ট হয়ে গেছে, মিশে গেছে। যেমন ধরুন, যদি মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, ব্যবসা বাণিজ্য চলতো, টাকা আসছে, বিদেশ থেকে টাকা আসছে, আয় রোজগার হচ্ছে, মাসে 2 লাখ টাকা ইনকাম করছি, বিদ্যুৎ বিভাগ যদি 5,000 টাকা বেশি নেয় ওটা গায়ে লাগে না। এখন আমার আয় নেই, রোজগার নেই, ব্যবসা বন্ধ, যারা ভাড়া থাকছি ভাড়া দিতে পারছি না, যারা বাড়িওয়ালা তারা ভাড়া পাচ্ছেন না, যারা দোকানদার দোকানে বেচা বিক্রি নেই, স্টাফদের বেতন দিতে পারছেন না, সব মিলিয়ে যখন অর্থনৈতিক অবস্থা ত্রাহি ত্রাহি, ঠিক সেই সময়টাতে দুপুর হয়ে গেছে, বিদ্যুৎ নেই। দুপুরে খাবেন, আপনার গ্যাস নেই, চুলায় গ্যাস নেই। বাজারে যাবেন, পকেটে টাকা নেই। রাস্তায় নামবেন, সিকিউরিটি নেই, মারামারি হচ্ছে, রাস্তা বন্ধ। আসার সময় ছিনতাইকারীর কবলে পড়ে গেলেন। এভাবে এই যে জনপদ, এই জনপদ যেভাবে মানুষের জন্য দুর্বিষহ হয়ে পড়ছে, যেখানে মানুষের জীবনকে অনিশ্চিত করে দিচ্ছে, যেখানে প্রতিটি পরিবারে রীতিমতো হাহাকার, হা পিত্তের শুরু হয়েছে। এই হা পিত্তের সঙ্গে এই বিদ্যুতের বিভ্রাট, সিএনজি এলএনজির মূল্য বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে সেগুলো পাওয়া যাচ্ছে না, কর্মসংস্থান নেই, আইন শৃঙ্খলার অবনতি, আর কোনো রাজনৈতিক যে গোল, সেই গোল নেই। প্রতিদিনই দুঃসংবাদ বিভিন্ন সেক্টর থেকে আসছে। এর ফলে কি হলো না, যে যার জায়গা থেকে মানুষ ভেঙে পড়ছে, ভিতর থেকে স্বপ্রণোদিত একটা কাজ করবে দেশের জন্য, নিজের জন্য, সরকারের জন্য, এরকম উদ্দীপনা তৈরি হচ্ছে না। সরকারকে ট্যাক্স দিবে, নিজের পরিবারকে ভরণ পোষণ করবে, এটা না হয়ে একটা ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় ন্যাশনাল ফ্রাস্ট্রেশন, জাতীয় হতাশা, এটা ছড়িয়ে পড়েছে। সব ক্ষেত্রে মানুষ ধৈর্য হারা হয়ে পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত কথা আছে। তিনি বলেছেন যে একটা রাষ্ট্র বা একটা দেশ, একটা জাতি রসাতলে গেছে কখন বুঝবে যে এই রাষ্ট্রটি, দেশটি রসাতলে গেছে? তার প্রথম হলো যে দরিদ্র যারা মানুষ তারা ধৈর্য হারা হয়ে গেছে। আপনারা জানেন যে দরিদ্রদেরকে আল্লাহ একটা অসম্ভব নিয়ামত দান করেন। তারা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় বলে যে আমি ভালো আছি। পেটে ক্ষুধা, জিজ্ঞেস করলে একগাল হাসি দিয়ে বলবে আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে তার এই গুণাবলীটা, যেটা ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, সেই গুণাবলীটা যখন তার ভিতর থেকে চলে যায় এবং সে যখন অধৈর্য হয়ে যায়, গালাগাল করে, খিস্তি খেয়র করে, মারতে চায়, অস্থিরতা দেখায়, মেজাজ গরম দেখায়, বেয়াদবি করে, ইট মিনস রাষ্ট্রটা রসাতলে গেছে। দ্বিতীয় যে বক্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেটি হলো ধনীরা কৃপণ হয়ে যায়। আমাদের ধনীরা এখন কি পরিমাণ কৃপণ হচ্ছে দেখেন, আপনি এখন কোনো ধনী খুঁজে পাবেন না। এই অল্প সময়ের মধ্যে, গত 6 মাসের মধ্যে গিয়ে দেখেন, আমাদের এই দেশের যারা টাকা পাচারকারী, তারা টাকা পাচার করে সুইস ব্যাংক ভরে ফেলেছে। সরকারের রেকর্ড অনুযায়ী যে পরিমাণ নতুন কোটিপতি এই গত 2 বছরে যুক্ত হয়েছে কিংবা গত 6 মাসে যুক্ত হয়েছে, তা অতীতের সকল রেকর্ডকে ব্রেক করে ফেলেছে। এবং এই টাকা তারা দেশের মিল করছে না, কারখানা করছে না, ইন্ডাস্ট্রি করছে না, সরকারকে ট্যাক্স দিচ্ছে না। শুধুমাত্র আলিবাবা 40 চোরের মতো তারা টাকা উপার্জন করছে, কালেকশন করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, এবং সেই টাকাগুলো আবার নিজেদের নিরাপদ ভোগ দখলের জন্য দেশের বাইরে পাচার করে দিচ্ছে। ফলে আমরা রীতিমতো ফোকলা হয়ে যাচ্ছে। আর সেই ফোকলা হওয়ার মধ্যে যখন এরকম বিদ্যুৎ নিয়ে সমস্যা হয়, বিদ্যুতের বিল নিয়ে সমস্যা হয়, তখন আর মানুষ এই ব্যাপারে ধৈর্য রাখতে পারছে না, মানুষ নিজেকে স্থির করতে পারছে না। ফলে বিদ্যুতের বিল নিয়ে, প্রিপেড মিটার নিয়ে
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সারা বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এবং তারই প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে একটা প্রথমে সতর্ক জারি করা হলো, যারা এই ধরনের বিদ্যুতের বিল নিয়ে উল্টা কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার পরে দেখা গেল নিজেরা সেই জিনিসটিকে থেকে ফিরে এসে সেটা তারা উইথড্র করলো। আমি মনে করি এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা উচিত, কোনো রকম বাজ বিচার না করে। এটা আমাদের জীবনের একটা বিরাট অনুষঙ্গ, এই অনুষঙ্গটি যেন কোনো অবস্থাতেই বুমেরাং না হয়ে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।